কল্পনা করুন, আপনি বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছেন। নিচে মাটির গভীরে ১,৮০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস, যা পুরো পৃথিবীর ১৩ বছরের জ্বালানি। আর এইমাত্র কেউ সেখানে বোমা ফেলল। আমি যখন এই খবরটা দেখলাম, আমার মনে হলো এটা শুধু একটি সামরিক হামলা নয়, এটা বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে ছুরি মারার মতন ঘটনা। ইরানের সাউথ পার্স এ ইসরায়েল হামলা করার পরে ইরান শুধু ইসরায়েল নয়, কাতার, সৌদি আরব, কুয়েত, আবুধাবি সবার তেল গ্যাস অবকাঠামোয় আগুন ধরিয়ে দিল। আর সেই আগুনের তাপ এসে এখন পৌঁছেছে আমাদের ঢাকার পেট্রোল পাম্পে, আমাদের গ্যাসের চুলায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধ দরজায়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, যুদ্ধের জন্য ৩টি জিনিস লাগে: অর্থ, অর্থ এবং আরও অর্থ। আজকের এই আধুনিক যুদ্ধের যুগে অর্থের যোগান আসে জ্বালানি থেকে। আর যখন সেই জ্বালানি ক্ষেত্রে আঘাত লাগে, তখন যুদ্ধ আর সীমান্তের কাঁটাতারের বেড়ায় আবদ্ধ থাকে না। আমি শাহিদুর রহমান হীরা, আন্তর্জাতিক ভূরাজনীতি ও প্রতিরক্ষা কৌশল নিয়ে বিশ্লেষণ করি এই চ্যানেলে। প্রতিটি ঘটনার পেছনের গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা মূলধারার মিডিয়াগুলো প্রায়ই এড়িয়ে যায়। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ: যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণগুলো আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরের যে কোনো ভিডিও আপনার মিস না হয়। আর এই ভিডিওটাকে লাইক করুন, যাতে আরও অনেক বেশি মানুষের কাছে এটি পৌঁছে যায়। তো চলুন আমরা বিশ্লেষণে চলে যাই। আমি এই পুরো সংকটটাকে একটা ফ্রেমে বাঁধব: জ্বালানি চেন রিয়াকশন। এটা এখন শুধু আর ট্যাঙ্ক আর বিমানের লড়াই না, এটা এমন এক যুদ্ধ যেখানে অস্ত্র হলো গ্যাসের পাইপলাইন, এলএনজি টার্মিনাল আর তেলের শোধনাগার। ২৮শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সেই থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। পৃথিবীর ২০% তেল এই পথ দিয়ে যায়। সিএনএন এর হিসেব বলছে ব্রেন্ট ক্রুড অয়েল এখন ব্যারেল প্রতি $১১৫ যেয়ে পৌঁছেছে। কিন্তু গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় যা হলো, সেটা এই যুদ্ধকে সম্পূর্ণ একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। ইসরায়েল গিয়ে সাউথ পার্সে বোমা ফেলল। এই ফিল্ডটি ইরান ও কাতার ভাগ করে নেয়। কাতারের দিকে এর নাম নর্থ ফিল্ড। মিডল ইস্ট কাউন্সিল অব গ্লোবাল অ্যাফেয়ার্সের বিশ্লেষণ বলছে এই ফিল্ডে প্রায় ৫১ ট্রিলিয়ন কিউবিক মিটার উত্তোলনযোগ্য গ্যাস আছে। ইরানের ৭০% গৃহস্থালী যে গ্যাস এবং কাতারের এলএনজি রপ্তানির পুরোটাই এই একটি ভূগর্ভস্থ কাঠামো থেকে হয়ে থাকে। এখানেই বিষয়টা দাবার চালের মতন হয়ে যায়। একটা চাল দিলে পরের ৩টা চাল ঠিক হয়ে যায়। ইরান আগে থেকেই বলেছিল তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে তারা উপসাগরীয় দেশগুলোকে তার জবাব দেবে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান কাতারের রাস লাফান ফ্যাসিলিটিতে হামলা চালায়, যেটা পৃথিবীর সবচেয়ে বড় এলএনজি টার্মিনাল বা প্লান্ট। সেই সাথে সৌদি আরবের সামরেফ রিফাইনারি, ইউএই এর আল হাসান গ্যাস ফিল্ড এবং কুয়েতের ২টি তেল শোধনাগারেও আঘাত হানে ইরান। কাতার এনার্জি এর সিইও সাদ আল কাবি জানিয়েছেন, এই হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতা ১৭% ধ্বংস হয়ে গেছে, আর তা মেরামত করতে লাগবে ৩ থেকে ৫ বছর। একটু থামুন, ৩ থেকে ৫ বছর, এই সংখ্যাটা একটু ভাবুন। এর মানে হলো বিশ্ববাজারে এলএনজির যে ঘাটতি তৈরি হলো, তা পূরণের কোনো তাৎক্ষণিক রাস্তা নেই। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই হামলা মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। কাতার ইতিমধ্যেই তাদের দেশ থেকে ইরানি সামরিক কর্মকর্তাদেরকে বহিষ্কার করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এর সবকিছুই কিন্তু শুরু হয়েছিল ইসরায়েলের হামলার মধ্য দিয়ে। অর্থাৎ ইসরায়েলের একটি পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা বিন্যাসকে ওলটপালট করে দিয়েছে। প্রতিরক্ষা কৌশলের ভাষায় একে বলা হয় এনার্জি অ্যাট্রেশন। শত্রু দেশের অর্থনীতিকে পঙ্গু করতে সরাসরি তার আয়ের উৎস বা জ্বালানি ব্যবস্থায় আঘাত হানা। কিন্তু ইরান যখন পাল্টা আঘাত হানলো, তখন তারা শুধু ইসরায়েল নয়, বরং আমেরিকার আঞ্চলিক মিত্রদেরকেও লক্ষ্যবস্তু বানালো। এতে করে আমেরিকার উপর চাপ বাড়ছে, কারণ একদিকে ইসরায়েলকে তাকে সমর্থন দিতে হচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ যে দেশগুলো আছে সেই দেশগুলোর আস্থাও ধরে রাখতে হচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এনবিসি নিউজকে সোজাসুজি বলেছেন, যেটুকু আস্থা ছিল তা সম্পূর্ণ চুরমার হয়ে গেছে।
কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। আপনার নিকটতম মিত্র একটি দেশ গিয়ে বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ডে বোমা মারলো, আর আপনি বলছেন আমি কিছুই জানতাম না। এটা কি সম্ভব? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন ইসরায়েল রাগের বশে এই হামলা করেছে এবং আমেরিকা এ বিষয়ে কিছুই জানতো না। কিন্তু সিএনএনকে এক ইসরায়েলি সিনিয়র অফিসিয়াল নিশ্চিত করলেন এই হামলা আমেরিকার সাথে সমন্বয় করেই হয়েছে। এটা আসলে একটি সুচিন্তিত কূটনৈতিক কৌশল, গুড কপ ব্যাড কপ, অর্থাৎ যেখানে ইসরায়েল আঘাত করে আর ট্রাম্প দূরত্ব বজায় রাখে। এতে দুটো লাভ। প্রথমত, কাতারের সাথে সম্পর্ক রক্ষা, কারণ সেখানে বিশাল আমেরিকার বিমান ঘাঁটি আল উদেই আছে, এবং দ্বিতীয়ত, ইরানের উপরে সর্বোচ্চ মানসিক চাপ বজায় রাখা। কিন্তু ট্রাম্প এখানে একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন, যদি ইরান আবারও কাতারের অবকাঠামোয় আঘাত করে তবে আমেরিকা এককভাবে পুরো সাউথ পার্স ফিল্ড উড়িয়ে দিবে। এটি একটি ক্লাসিক ডেটারেন্স স্ট্র্যাটেজি, যেখানে ভয়ের মাধ্যমে শত্রুকে থামানোর চেষ্টা করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সরাসরি এক্সে লিখেছেন, ইসরায়েলের হামলার জবাবে আমরা আমাদের শক্তির মাত্র একটুখানি ব্যবহার করেছি। যদি আবার আমাদের অবকাঠামোয় হামলা করা হয় তাহলে জিরো রেজিস্ট্যান্স দেখাবো। এটাকে আমি একটি সিংহের গর্জনের সাথে তুলনা করতে পারি। একটা সিংহকে চারিদিক থেকে ঘিরে ফেললে সে আর ঘুরে দাঁড়াতে পারে না, কিন্তু একটা কামড়েই সব শেষ করে দিতে পারে। ইরান এখন সেই অবস্থানে আছে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রি বলেছে তারা ইরানের নেতৃত্ব কাঠামোকে শিরোচ্ছেদ করতে চায়। একে বলা হয় ডেকাপিটেশন স্ট্র্যাটেজি, যেখানে সামরিক কমান্ড চেইন ভাঙার চেষ্টা করা হয়। আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন এবং নতুন নেতা মুস্তফা খামেনি অন্তরালে থেকেই হরমুজ প্রণালী বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প অবশ্য বলেছেন বা প্রশ্ন তুলেছেন মুস্তফা খামেনি আদতে বেঁচে আছে কিনা। কিন্তু রণক্ষেত্রে ইরানের আইআরজিসির তৎপরতা একদম কমেনি। তারা এখন হাইব্রিড ওয়ারফেয়ার ব্যবহার করছে, যেখানে প্রথাগত যে মিসাইল হামলা, সেই মিসাইল হামলার পাশাপাশি সাইবার যে অ্যাটাক এবং মিত্র দেশগুলোর জ্বালানি কেন্দ্রে চোরাগত যে ড্রোন হামলা তা চালানো হচ্ছে। একটু থামুন, একটি সংখ্যা বলি। ইউরোপের এলএনজির যে দাম তা রাতারাতি ৩৫% বেড়ে গেছে। ভারতের শেয়ার বাজারে একদিনে ১২ ট্রিলিয়ন রুপি হাওয়া হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমাদের মতন দেশগুলোতে। বাংলায় একটা প্রবাদ আছে যে বজ্র আটুনি ফসকা গেরো, কিন্তু এই জ্বালানি যুদ্ধের গেরোটা এত শক্ত যে তা খোলার কোনো সহজ উপায় নেই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশ্লেষণ বলছে বাংলাদেশের ২২টি নির্ধারিত এলএনজি কার্গোর মধ্যে ১৮টি আসার কথা ছিল হরমুজ প্রণালী দিয়ে, যা এখন পুরোপুরি বন্ধ। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সংকটে পড়েছে। প্রতিদিন ২৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ৮৫০ থেকে ৯০০ মিলিয়ন। এর প্রভাব শুধু লোডশেডিংয়ে সীমাবদ্ধ নয়। আল জাজিরা জানাচ্ছে কাতারের প্লান্টে হামলার পর দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরিয়ার দাম ৪০% বেড়েছে। বাংলাদেশের ৫টির মধ্যে ৪টি সার কারখানা বন্ধ। সামনে বড় মৌসুম, আর সার ছাড়া চাষাবাদ প্রায় অসম্ভব। এটা জ্বালানি সংকট থেকে এখন খাদ্য নিরাপত্তার সংকটে পরিণত হচ্ছে। কলম্বিয়ান ইউনিভার্সিটির গবেষক আনসোফি কার্বো জানিয়েছেন, গ্যাস সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান নেই, কারণ বিশ্বের সব এলএনজি প্লান্ট ইতিমধ্যেই পূর্ণ ক্ষমতায় চলছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলস সম্মেলন থেকে বলছে জ্বালানি এবং পানি অবকাঠামোয় হামলার উপর তাৎক্ষণিক স্থগিতাদেশ বা মরিটোরিয়াম দরকার। ফ্রান্সের ম্যাক্রন এবং জার্মানি বলেছে ট্রাম্পের এই যুদ্ধে কোনো পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি নেই। সামরিক থিঙ্ক ট্যাঙ্ক উড ম্যাকেনজি বিশ্লেষণ করেছেন, এই সরবরাহ শক কেবল একটি মূল্যবৃদ্ধি নয়, এটা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিকল্প সরবরাহ চেইন নেই। একটু ভাবুন, যখন কোনো যুদ্ধের কারণে মিত্র দেশগুলো একে অপরের উপরে বিরক্ত হয়, তখন সেই যুদ্ধের ভবিষ্যৎ কি হয়? ইসরায়েল বলছে তারা তেহরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, অথচ ট্রাম্প বলছে হামলা বন্ধ করতে। এই স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্টের অমিলই প্রমাণ করছে যে পশ্চিমা জোটের ভেতরে বড় ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছে। আর এই সুযোগটাই নিচ্ছে ইরান। তারা জানে মধ্যপ্রাচ্যের দেশগুলো যত বেশি ক্ষতবিক্ষত হবে, তারা আমেরিকার উপরে তত বেশি চাপ দেবে যুদ্ধ থামানোর জন্য। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? আমার বিশ্লেষণে ৩টি সম্ভাব্য পথ আমি দেখছি। প্রথম পথটি হলো কূটনীতিক চাপে যুদ্ধবিরতি। এটাই সবচেয়ে কাম্য। ইউরোপ, তুরস্ক, মিশর এবং পাকিস্তান এখন মধ্যস্থতার চেষ্টা করছে,
কিন্তু যখন সাউথ পার্সের মতন বিশাল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তখন ইগোর লড়াই কূটনীতিকে ছাপিয়ে যায়। দ্বিতীয় পথ হলো দীর্ঘায়িত জ্বালানি যুদ্ধ। এই পথে বিশ্ব অর্থনীতি ভয়াবহ চাপে পড়বে। আমেরিকার ডিজেলের দাম $5 ছাড়িয়েছে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি। স্ট্যামফোর্ড ইনস্টিটিউটের মতে এই বছর প্রতিটি আমেরিকান পরিবার গড়ে অতিরিক্ত $740 জ্বালানি খরচ করবে। বাংলাদেশের জন্য এটা হবে এক মানবিক বিপর্যয়। তৃতীয় পথ নিয়ন্ত্রণহীন পারমাণবিক ঝুঁকি। বুশিহর পারমাণবিক কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, এটি অগ্নিকুণ্ডে ঘি ঢালার মতন। প্রুশিয়ান সামরিক তাত্ত্বিক কার্ল ফন ক্লাউজেভিৎ বলেছিলেন, যুদ্ধ হলো রাজনীতির অন্য মাধ্যমে চালিয়ে যাওয়া। কিন্তু এই মুহূর্তে রাজনীতি আর যুদ্ধকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। আমি মনে করি এই যুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো কেউ এটা পরিকল্পনা করে থামাচ্ছে না। সরবরাহ চেনের এই ক্ষতি কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ এখানে ভৌত অবকাঠামো ধ্বংস হচ্ছে। আপনি কি মনে করেন এই যুদ্ধের দ্রুত সমাধান কি সম্ভব? আপনার মতামত নিচে কমেন্টে জানান। 20 দিন হয়ে গেল, আমরা এখন এমন এক যুদ্ধের মাঝে আছি যেখানে প্রত্যেকটা বোমা শুধু একটি দেশে নয়, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আঘাত করছে। ঢাকায়, দিল্লিতে, ব্রাসেলসে। ভূ রাজনীতির এই জটিল দাবার চালগুলো বুঝতে আমাদের সাথেই থাকুন। তথ্যই শক্তি, আর সঠিক বিশ্লেষণই আপনাকে আগামীর জন্য প্রস্তুত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।